আজকে আমরা তাহলে আমাদের একাদশ শ্রেণীর জন্য শ্বসন মানে রেসপিরেশন বলে একটা চ্যাপ্টার শুরু করব। এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের খুব ভালো করে একটু বুঝতে হবে, কারণ একাদশ শ্রেণীর যে চ্যাপ্টারগুলো খুব ইন্টারেস্টিং তাদের মধ্যে এই চ্যাপ্টারটা কিন্তু অন্যতম একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারের মধ্যে আমরা কোন জিনিসগুলো পড়বো, চলো তোমার সাথে একটু একটু করে সেগুলো ডিসকাস করি। দেখো, এই চ্যাপ্টারটার মধ্যে আমাদের যে সিলেবাস দেওয়া হয়েছে সেটা হচ্ছে গ্যাসীয় বিনিময়। আমরা ডিসকাস করব গ্যাসীয় বিনিময় বলতে আমরা কি বুঝি, তারপর শ্বসন এই ব্যাপারটা কি সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তারপর শ্বসন পদ্ধতি। দেখো, শ্বসন পদ্ধতি মানে এর মধ্যে তিনটে স্টেপ মেনলি আসে, তিনটে পদ্ধতি আসে। গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, আর একটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, যেটাকে আমরা প্রান্তীয় শ্বসনও বলে থাকি। আমরা সেইগুলোকে নিয়ে তোমাকে ইন্ট্রোডাকশন দেব, এবং আজকের ক্লাসে আমরা গ্লাইকোলাইসিস সম্বন্ধে তোমাকে ডিটেলসে বলবো। গ্লাইকোলাইসিস তোমার একাদশ শ্রেণীতে একটা 5 মার্কসের কোশ্চেনও হতে পারে, সেই জন্য খুব ভালো করে আজকের চ্যাপ্টারটা বুঝবো আমরা। মুখস্থ পড়ে আগে বোঝা। তাহলে তোমাদের যা কিছু ডাউট থাকবে তোমরা আমার জুম অ্যাপসে পার্সোনাল ক্লাস করছো যেহেতু, সব কিছু তোমার চ্যাট অপশনে লিখবে, আমি সেগুলো তোমায় ক্লিয়ার করব ওয়ান বাই ওয়ান। তাহলে চলো আজকে আমাদের প্রথম যে চ্যাপ্টার, প্রথম টপিক আজকে যেটা আমাদের, সেটা হচ্ছে গ্যাসীয় বিনিময়। দেখো, আমাদের দেহে আর আমাদের বায়ুমণ্ডল এই দুজনের মধ্যে না সব সময় কিছু গ্যাসের বিনিময় ঘটছে আমাদের বেঁচে থাকার জন্য। অর্থাৎ যে পদ্ধতিতে আমরা বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসকে গ্রহণ করি, ঠিক একইভাবে আমরা জীবদেহ থেকে কিছু গ্যাসকে আবার বায়ুমণ্ডলে মিশিয়ে দিই। এই যে পদ্ধতি, এটাকে আমরা বলছি গ্যাসীয় বিনিময় পদ্ধতি। সাধারণত এই গ্যাসীয় বিনিময় পদ্ধতি ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে সংঘটিত হয়। এবার দেখো, আমরা বললাম বায়ুমণ্ডল থেকে আমরা কোন গ্যাসকে আমরা সাধারণত গ্রহণ করি, যেটা হচ্ছে অক্সিজেন গ্যাসকে। আর কোন গ্যাসকে আমরা সাধারণত বাইরে বার করে দিই, সেটা সাধারণত কিন্তু কার্বন ডাই অক্সাইড। কিন্তু কেন? তার কারণটা হচ্ছে অক্সিজেন একটা গুরুত্বপূর্ণ গ্যাস। কিসের জন্য? কোষীয় শ্বসনের জন্য। আমরা যে খাদ্যবস্তু খাই সেটাকে জারিত করে শক্তি উৎপাদন করতে এই অক্সিজেনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাই আমাদের প্রত্যেকটা কোষের মধ্যে পাঠিয়ে দিতে হয় সেই অক্সিজেনকে। সেই কারণের জন্যই আমরা বায়ুমণ্ডল থেকে অক্সিজেনকে গ্রহণ করি। আর আমাদের দেহে বিভিন্ন বিপাক ক্রিয়ার জন্য তৈরি হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড কিন্তু খুবই ক্ষতিকারক। সেই কারণের জন্য এই কার্বন ডাই অক্সাইডকে আমাদের দেহ থেকে বাইরে বের করতে হয়। অর্থাৎ অক্সিজেনকে গ্রহণ করতে হয়, আর কার্বন ডাই অক্সাইডকে কি করতে হয়? বায়ুমণ্ডলে আবার ফিরিয়ে দিতে হয়। এই পদ্ধতিটাকে আমরা বললাম গ্যাসীয় বিনিময় পদ্ধতি। দেখি আমাদের বন্ধু কিছু বলেছে। হ্যাঁ সুমনা, কার্বন ডাই অক্সাইড। ওকে, ভেরি গুড। কার্বন ডাই অক্সাইডকে আমরা এক্সিট করি। তোমরা যা কিছু তোমরা চ্যাটে লেখো একটু। দেখো, এরপর আমরা শ্বসন এর একটা ডেফিনেশন বা সংজ্ঞা তোমাকে ভালো করে বোঝাই চলো। দেখো, এই আমাদের প্রত্যেকটা কোষের মধ্যে কি চলছে? অনবরত বিভিন্ন প্রকার জৈব রাসায়নিক প্রক্রিয়া চলছে। এই জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলো কেন ঘটছে, কেন? তার বিভিন্ন কাজের জন্য। কিন্তু এই শ্বসন প্রক্রিয়ায় কি হয়? আমরা যে খাদ্যবস্তুটা গ্রহণ করি, সেই খাদ্যবস্তুটা আমরা আমাদের টেস্টের জন্য গ্রহণ করি না, কিন্তু আমরা যেটা খাদ্যবস্তু গ্রহণ করি তার একটা মহৎ উদ্দেশ্য আছে। সেটা কি জানো? সেটা হচ্ছে এই খাদ্যবস্তুটা জারিত হয়ে শক্তি তৈরি করে আমাদের জন্য, যে শক্তিকে আমরা ব্যবহার করে আমরা বিভিন্ন প্রকার কাজ করে থাকি। অর্থাৎ এই যে খাদ্য বস্তুটা অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে
সম্পূর্ণভাবে বা আংশিকভাবে এখানে কিন্তু জারিত হয়। সব সময় যে সম্পূর্ণভাবে হবে তা নয়, আংশিকভাবেও হতে পারে। আমরা এর উপর বেস করেই সবাত এবং অবাত শোষণের কথা বলবো। কিন্তু শ্বসনের আসল উদ্দেশ্যটা কিন্তু এই খাদ্যবস্তুকে অক্সিজেনের সঙ্গে জারিত করা নয়। তার কারণ হচ্ছে এই জারিত করার ফলেই ওই যে খাদ্যবস্তুর মধ্যে নিহিত যে স্থৈতিক শক্তি থাকে সেটা গতীয় শক্তিতে রূপান্তরিত হয়। আর এই গতীয় শক্তিকে হেল্প নিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করি। আর এই শ্বসন প্রক্রিয়ায় উপজাত পদার্থ রূপে জল এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। তাহলে এটাকেই আমরা বললাম শ্বসন বা রেসপিরেশন প্রসেস। ক্লিয়ার ব্যাপারটা? তোমাদের মধ্যে সুমনা লিখেছো যে এই শ্বসন প্রক্রিয়ায় এটিপি তৈরি হয়, একদম ঠিক। এখানে আমরা যে বলছি স্থৈতিক শক্তি গতীয় শক্তিতে রূপান্তরিত হয়, সেই শক্তিটা কিন্তু এটিপি নামক একটা বস্তুর মধ্যেই সঞ্চিত থাকে। দেখো শক্তিটা এটিপির মধ্যেই সঞ্চিত থাকে। বোঝা গেল ব্যাপারটা? এটাই হচ্ছে শ্বসন। এবার আমাদের পরের টপিকে আসি, সেটা হচ্ছে এই শ্বসনের গুরুত্ব কি। এই শ্বসনের গুরুত্বটা হচ্ছে খাদ্যবস্তুতে জারিত হয়। জারিত হলে কি হয়, কোষের খাদ্যবস্তুর মধ্যে যে শক্তি থাকে সেটা গতীয় শক্তিতে রূপান্তরিত হয়। আর এই উৎপন্ন শক্তিকে আমরা বিভিন্ন কাজে ব্যবহৃত করতে পারি। আর আমাদের পরিবেশে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রক্ষা করতেও এই শ্বসনের কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তুমি তো বাবা ফ্রিতে কি পাচ্ছ, অক্সিজেন পেয়ে যাচ্ছ, আবার পরিবেশে তুমি কি ছেড়ে দিচ্ছ, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছ। সেটা কিন্তু আবার উদ্ভিদদের খুব প্রয়োজন। কোন পদ্ধতির জন্য প্রয়োজন? সালোক সংশ্লেষের জন্য প্রয়োজন, তাই তো? তাহলে এই হচ্ছে শ্বসনের গুরুত্ব। নেক্সট দেখো, দেখো শ্বসন যেহেতু একটা রাসায়নিক বিক্রিয়া, জৈব রাসায়নিক বিক্রিয়া, এখানে কোনো বস্তু এখানে শ্বসন বস্তু হিসাবে কাজ করে, এখন আমরা সেটা জানবো। অর্থাৎ কোন খাদ্য বস্তুটা মেনলি আমাদের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে সাধারণত আমাদের এনার্জি তৈরি করে। অর্থাৎ আমরা শ্বসন বস্তু বলতে কি বুঝতে পারছি? যে বস্তু শ্বসন প্রক্রিয়ায় ইনভলভ হয়, শ্বসন বস্তু মানে প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। দেখো আমরা শ্বসন বস্তু হিসাবে প্রধানত গ্লুকোজকেই বলি। গ্লুকোজ কিন্তু একটা শর্করা জাতীয় খাদ্যবস্তু। কিন্তু শুধুমাত্র গ্লুকোজ নয়, গ্লুকোজ বলতে পারো প্রধান, কিন্তু একমাত্র নয়। এছাড়া অ্যামাইনো অ্যাসিড এবং বিভিন্ন ধরনের জৈব অ্যাসিডগুলো শ্বসন বস্তু হিসাবে কাজ করতে পারে। তাহলে এই কোশ্চেনটা আসলে লিখতে পারবে তো, গ্লুকোজের কথা কিন্তু মেনশন করতেই হবে। রাইট সুমনা? তো সুমনা যেরকম কিছু চ্যাটে লিখছে, তোমরাও একটু চ্যাটে লিখতে পারো, এতে তোমরা আর একটু ইনভলভমেন্ট হতে পারবে, রেসপন্স করতে পারবে। ক্লিয়ার ব্যাপারটা? ও লিখেছে গ্লুকোজ প্রোটিন ফ্যাট, একদম ঠিক একইভাবে তোমরাও লেখো একটুখানি চ্যাটের মধ্যে। এবার আমরা দেখব এই যে শ্বসন, যেটা একটা জৈব রাসায়নিক বিক্রিয়া, কিন্তু সেটা কোষের মধ্যে কোথায় সংঘটিত হয়। দেখো আমরা যদি পুরো শ্বসন প্রক্রিয়াটাকে বিভক্ত করি, আমরা তিনটে পদ্ধতির কথা বলবো। 1 নম্বর গ্লাইকোলাইসিস, 2 নম্বর ক্রেবস সাইকেল, 3 নাম্বার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। এই তিনটে পদ্ধতি হচ্ছে আমাদের শ্বসনের সম্পূর্ণ জৈব রাসায়নিক বিক্রিয়ার তিনটে মূল অংশ বলতে পারো। এবার
এই যে আমি পদ্ধতিগুলো বললাম, এই পদ্ধতিগুলো কোষের মধ্যে হয়, এটা নিয়ে আমাদের কোনো ডাউট নেই। কিন্তু কোষের মধ্যে কোথায় কোথায় সংঘটিত হয়, যেমন গ্লাইকোলাইসিস, এটা শ্বসনের প্রথম পদ্ধতি যেটা সাইটোপ্লাজমের মধ্যে সংঘটিত হয়। এছাড়া ক্রেবস চক্র এবং প্রান্তীয় শোষণ, যেটাকে তোমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনও বলে থাকো, সেটা কোথায় হয় জানো? সেটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে সংঘটিত হয়। কোথায় হয়? মাইটোকন্ড্রিয়ার মধ্যে। এই ক্রেবস চক্রটা মেনলি হয় মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে ধাত্র বা ম্যাট্রিক্স থাকে সেখানে, আর প্রান্তীয় শ্বসন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনটা হয় দেখো এই মাইটোকন্ড্রিয়ার যে ইনার মেমব্রেন, অন্তঃপর্দা, সেখানেই সংঘটিত হয়। এটাই হচ্ছে শ্বসন স্থল। ক্লিয়ার ব্যাপারটা? একদম শাহিদ, ভেরি গুড। সেই জন্যই আমরা মাইটোকন্ড্রিয়াকে কি বলি? পাওয়ার হাউস অফ দ্য সেল বলি। অর্থাৎ শ্বসনের স্থল বলতে আমরা কি বুঝলাম? সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া। একদম ইজি হয়ে যাচ্ছে তো ব্যাপারটা। চ্যাপ্টারটা ভেরি ইন্টারেস্টিং, একটু মজা করে পড়তে হবে, একটু বুঝে পড়তে হবে। ক্লিয়ার? চলো এরপরে আমরা একটা দেখি, সেটা হচ্ছে এনার্জি কারেন্সি বা আমরা বলছি এটিপি। দেখো এডিপি, এডিপি, এটিপি এগুলো আমাদের জানতেই হবে বায়োলজি পড়তে গেলে। এটিপির ফুল ফর্মটা কি তোমরা সবাই জানো, যেটা হচ্ছে অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। এই নাম থেকে তুমি কি বুঝতে পারছো? যে এর মধ্যে 3টে ফসফেট আছে। যদি আমি বলতাম এডিপি, বলো দেখি কটা ফসফেট থাকবে? দেখি চ্যাটে লেখো দেখি, এডিপির মধ্যে কটা ফসফেট থাকবে? সৌভিক এটিপি রাইট, দুটো থাকবে। সুমনাল দুটো লিখেছে, কনিষ্ক দুটো লিখেছে, ভেরি গুড। রাখিও দুটো লিখেছে, রূপম দুটো লিখেছে, রঞ্জনা দুটো লিখেছে। সবাই ইনভলভ হও, রাইট। শাহিদ, রোহন লিখেছো, ভেরি গুড। ঋতশ্রীও দুটো লিখেছো। দেখো এই ইনভলভমেন্টটা কিন্তু ক্লাসে থাকা ভেরি ইম্পর্টেন্ট। তুমি ঠিক লিখছো বা ভুল লিখছো সেটা ম্যাটার করে না, কিন্তু তুমি ইনভলভমেন্ট আছো কিনা। এই যে তোমরা লিখলে, এটা কিন্তু ভেরি ভেরি গুড, তোমাদের থ্যাংক ইউ এর জন্য। তাহলে এই যে আমরা এটিপির কথা বললাম, এটা কি জিনিস জানো তো? এটা একটা জৈব যৌগ। এটাই কিন্তু আমাদের বলতে পারো বেঁচে থাকার একটা রহস্য। কারণ আমি যে তোমার সঙ্গে কথা বলছি, এই যে হাত নাড়ছি, সবই কিন্তু এই এটিপির সহায়তায়। অর্থাৎ এটিপি না থাকলে আমরা জড় বস্তু হয়ে যাব। বুঝতে পারছো? তাহলে এটিপি আমাদের বেঁচে থাকার জন্য প্রধান। সেই জন্য এটাকে আমরা বলি এনার্জি কারেন্সি। তুমি টাকা ছাড়াও বাঁচতে পারবে, কিন্তু এটিপি ছাড়া বাঁচতে পারবে না। তাহলে এটিপি, তার মধ্যে আমরা গঠনগত দিক থেকে যদি দেখি, এর মধ্যে কটা ফসফেট দেখতে পাচ্ছি? দেখো 3টে ফসফেট দেখতে পাচ্ছি। এটা একটা পেন্টোজ সুগার। এর দেখো 5 নাম্বার কার্বনের সঙ্গে এই 3টে ফসফেট যুক্ত আছে। এই অ্যাডেনিন বলে নাইট্রোজেন বেসটা 1 নাম্বার কার্বনের সঙ্গে যুক্ত আছে। এইভাবেই তৈরি হয়েছে তোমার এটিপির একটা গঠন। যদি পারো স্ট্রাকচারটা মাথায় রেখো। এবার আমরা ক্লাস 11 এর জন্য, মানে একাদশ শ্রেণীর জন্য একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন বলবো। সেটা হচ্ছে শ্বসন অনুপাত, বা যেটাকে বলা হয় রেসপিরেটরি কোয়েসেন্ট। কি ব্যাপারটা? আমরা শ্বসনের সময় কি করি? অক্সিজেনকে গ্রহণ করি এবং কার্বন ডাই অক্সাইডকে কি করি? উৎপাদন করি, মানে পরিত্যাগ করি। অর্থাৎ এই অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের যে রেশিও, যে অনুপাত, তাকেই আমরা বলবো শ্বসনের অনুপাত। ক্লিয়ার রঞ্জনা? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে এটাকে আমরা কি বললাম? সেটা হচ্ছে তোমার রেসপিরেটরি কোয়েসেন্ট।
ক্লিয়ার তো জিনিসটা? এইটা আমরা ভালো করে মাথায় রাখো। তাহলে আমরা আর কিউ, এই কোশ্চেনটা এরকম ভাবেও কিন্তু আসতে পারে যে আর কিউ ব্যাপারটা কি। আর কিউ হচ্ছে কার্বন ডাই অক্সাইডের নির্গমন এবং অক্সিজেনের গ্রহণের পরিমাণের অনুপাত। দেখো কার্বোহাইড্রেটের ক্ষেত্রে তুমি যদি দেখো আর কিউটা 1 হয়, কারণ 6 মলিকুলস আমরা কার্বন ডাই অক্সাইডকে নির্গমন করি, 6 মলিকুল অক্সিজেনকে আমরা গ্রহণ করি, তাই 6/6 হলে কি হয়, 1ই হয়ে যাচ্ছে। আমরা প্রোটিনের ক্ষেত্রে 0.8 হচ্ছে, ফ্যাটের ক্ষেত্রে 0.7 হচ্ছে, জৈব অ্যাসিড যেমন ম্যালিক অ্যাসিডের ক্ষেত্রে 1.33 হচ্ছে। এইগুলো একটু পারলে মনে রেখো কিন্তু। এটা কিন্তু আমাদের ক্লাস 11 এর একাদশ শ্রেণীর ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হলো একটা। নেক্সট দেখো, এবার আসবো আমরা যে শ্বসনের কথা বলছিলাম বা শ্বসনের অনুপাতের কথা বলছিলাম, তো এখন তার সম্বন্ধে যদি টিকা লিখতে হয় তার গুরুত্বটা কিন্তু লিখে দিতে হবে তোমাকে। কি সেটা গুরুত্ব লিখবে? শ্বসন অনুপাত আমাদের জ্ঞান দেয় বা আমাদের নলেজ দেয় শ্বাস প্রশ্বাসের যে স্তর নির্ধারণে, অর্থাৎ আমরা শ্বাস প্রশ্বাস ঠিক মতো করতে পারছি কিনা সেটাকে নির্ধারণ করতে, সেই ইনফরমেশন দিতে শ্বাস অনুপাত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এছাড়া এটা সাধারণত শ্বাস প্রশ্বাসের ধারণাটি জানার ক্ষেত্রেও সহায়তা করে। এই দুটো হচ্ছে শ্বসন অনুপাতের গুরুত্ব। ক্লিয়ার? এবার তোমাদের জন্য আসছি আবার একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে শ্বসনের প্রকারভেদ। দেখো শ্বসন মূলত দু প্রকারের হয়, একটা হচ্ছে সবাত শোষণ আর একটাকে আমরা বলছি অবাত শোষণ। পার্থক্যটা কি? সবাত শোষণ মানে সবাত অর্থাৎ মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে ঘটে, অবাত মানে অক্সিজেন যুক্ত যৌগের উপস্থিতিতে ঘটে, কিন্তু মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে ঘটে না। এটা লিখতে হবে। কোথায় হয় সবাত শোষণ? বায়ুজীবে জীবে হয়, এটা সাধারণত অবায়ুজীবে হয়। এটাকে আমরা ইংলিশে অ্যারোবিক রেসপিরেশন, এটাকে অ্যানারোবিক রেসপিরেশন বলি। সবাত শোষণে সম্পূর্ণ প্রক্রিয়াটি 3টে পর্যায়ে শেষ হয়, গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র আর প্রান্তীয় শোষণ। অবাত শোষণে কিন্তু এই প্রক্রিয়াটি একটি বিক্রিয়ার মাধ্যমে ঘটে, ক্রেবস চক্র এবং প্রান্তীয় শোষণ কিন্তু হয় না। সবাত শোষণের ক্ষেত্রে প্রথম পর্যায়টা গ্লাইকোলাইসিসটা সাইটোপ্লাজমে, ক্রেবস চক্র এবং প্রান্তীয় শোষণ কোথায়? মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়। কিন্তু অবাত শোষণটা পুরো প্রক্রিয়াটাই সাইটোপ্লাজমেই সংঘটিত হয়। সবাত শোষণে কি কি বস্তু উৎপাদন হয়? কার্বন ডাই অক্সাইড, H2O এবং শক্তি, সেই শক্তির পরিমাণও কিন্তু বেশি। আর অবাত শোষণে কি হয়? অক্সিজেন যুক্ত কোনো যৌগ তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড, H2O এবং শক্তিও তৈরি হয়। আবার দেখো সবাত শোষণে প্রতি মোল গ্লুকোজ জারিত হয়ে 38 এটিপি তৈরি হয়, আর অবাত শোষণে মাত্র 2 এটিপি তৈরি হয়। এটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। এটাই হচ্ছে আমাদের সবাত শোষণ এবং অবাত শোষণের মধ্যে পার্থক্য। তোমরা যারা ক্লাস 10 থেকে 11-এ উঠছো তোমাদের জন্য তো ভেরি ইম্পর্টেন্ট, এবং যারা এই বছর একাদশ শ্রেণীতে আছো 12-এ উঠছো, এইটা তো দুজনদেরই ক্লাস, তাই দুজনের ক্ষেত্রেই এই কোশ্চেনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আমি পরের দিন লিখতে দেবোই, কিন্তু আগে থেকে বলে দিচ্ছি তোমাকে, কারোর কোনো ডাউট নেই তো? এবার চ্যাট অপশনে দেখে নি তোমরা কিছু লিখেছো কিনা। হ্যাঁ একদম, সুমনা লিখেছে সবাত মানে অক্সিজেনের ফ্রি অক্সিজেনের উপস্থিতিতে হয়, অবাত শোষণে উইথাউট মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে, মানে মুক্ত অক্সিজেন এখানে কাজে লাগে না অবাত শোষণে। ক্লিয়ার হলো তো? এবার দেখো, এবার একটা আমরা যে পদ্ধতির কথা বলবো সেটা তোমার একাদশ শ্রেণীতে অলরেডি অনেকবার এসছে, এতটাই ইম্পর্টেন্ট, এবং এটা একটা 5 মার্কসের কোশ্চেন। কোশ্চেনটা কেমন ভাবে আসে জানো? গ্লাইকোলাইসিস পদ্ধতিটি বর্ণনা করো। 5 মার্কসের কোশ্চেন। কেমন ভাবে লিখবে?
প্রথম লিখবে একটা সংজ্ঞা। সংজ্ঞাটা কি লিখবে? যে প্রক্রিয়ায় গ্লুকোজ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পাইরুভিক অ্যাসিড তৈরি করে তাকেই আমরা গ্লাইকোলাইসিস বলছি। তারপর স্থান, এটা লিখতে হবে এই কথাটা, স্থান কোথায় হয়? কোষের সাইটোপ্লাজমে। তারপর কি লিখবে? বিক্রিয়া পদ্ধতি বলে এই পুরো ছবিটাকে এঁকে দেবে। ওখানে কিন্তু কোনো কিছুই প্যারাগ্রাফের মাধ্যমে দেবে না, অনলি এই ছবিটাকে দেবে, যে ছবিটা আমি তোমায় দিয়েছি বোর্ডের জন্য। এই ছবিটাই এনাফ, আমি তোমায় বুঝিয়ে দিচ্ছি। কিন্তু আরেকটা জিনিস তোমায় লিখতে হবে, সেটা হচ্ছে এই গ্লাইকোলাইসিসের তাৎপর্য। এটা কিন্তু একটু লাস্টে লিখে দিতে হবে, মানে এখান থেকে কি কি তৈরি হলো সেই ব্যাপারগুলো একটু লিখতে হবে। তাহলে গ্লাইকোলাইসিসটা যদি আমাদের 5 মার্কসের কোশ্চেন আসে, আমরা কোন কোন তাহলে বিষয়টাকে লিখবো? সংজ্ঞা, স্থান, পদ্ধতি এবং তাৎপর্য। এবার আমি তোমাকে পদ্ধতিটা খুব ভালো করে বোঝাই, চলো। দেখো, আমি যখন পদ্ধতিটা বোঝাতে চাইছি তখন একটু বলি, এই প্রক্রিয়াটা কোথা থেকে শুরু হচ্ছে? গ্লুকোজ থেকে তৈরি শুরু হচ্ছে। সেই জন্য গ্লুকোজটাকে আমরা সাবস্ট্রেট বলতে পারি। গ্লুকোজটাকে আমরা কি বলতে পারি? সাবস্ট্রেট, যারা বিক্রিয়ায় পার্টিসিপেট করছে। কি প্রোডাক্ট বা বিক্রিয়া লব্ধক বস্তু আমরা কি পাচ্ছি? পাইরুভিক অ্যাসিড পাচ্ছি। প্রথমে দেখো, গ্লুকোজ এখানে একটা উৎসেচক, তার নাম হচ্ছে হেক্সোকাইনেজ। এই হেক্সোকাইনেজের সহায়তায় গ্লুকোজ 6 ফসফেট তৈরি করছে। গ্লুকোজ 6 ফসফেট মানেটা কি? অর্থাৎ গ্লুকোজের 6 নম্বর কার্বনে ফসফেট গ্রুপ অ্যাডিশন হচ্ছে। কত নাম্বার কার্বনে? 6 নম্বর কার্বনে। কিন্তু এই ফসফেটটা সে কোথা থেকে পেল? সে এটিপি কে ভেঙে এডিপি তৈরি করেছে। অর্থাৎ এটিপির মধ্যে 3টে ফসফেট ছিল, এডিপির মধ্যে কটা ফসফেট আছে? 2টো, মানে একটা ফসফেট বেরিয়ে গেল। সেই ফসফেটটাই গ্লুকোজের 6 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত হয়েছে, তাই গ্লুকোজ 6 ফসফেট তৈরি হয়েছে। কোন উৎসেচকের সহায়তায়? হেক্সোকাইনেজের সহায়তায়। কারণ গ্লুকোজটা একটা হেক্সোজ। মানে হেক্সোজ মানে কি স্যার? তুমি যদি আমায় কোশ্চেন করো আমি কি বলবো? এটার মানে হচ্ছে এর মধ্যে 6টা কার্বন থাকে, তাই এটাকে আমরা হেক্সোজ বলবো। ক্লিয়ার ব্যাপারটা? এবার দেখো, আমরা আরেকটা জিনিস দেখে নিই, সেটা হচ্ছে তারপরের স্টেপ। এখানে গ্লুকোজ থেকে তৈরি হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট। তারপর কি তৈরি হবে সেটা একটু দেখি আমরা। এটা হচ্ছে তোমার গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি হচ্ছে। এই ফ্রুক্টোজ আর গ্লুকোজ হচ্ছে নিজেরা আইসোমার, সেই জন্য যে উৎসেচক কাজে লাগছে সেটা হচ্ছে আইসোমারেজ। এবার এই ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে কি তৈরি হচ্ছে? ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। দেখো, আগে শুধুমাত্র 6 নম্বর কার্বনে ছিল, এখন 1 নম্বর কার্বনেও এসে ফসফেট যুক্ত হয়েছে। কিন্তু সেই ফসফেট কোথা থেকে এসছে? আবার এটিপি ভেঙেছে, এডিপি তৈরি হয়েছে। এই অ্যারোটা কিন্তু ভালো করে মেনশন করবে। কিন্তু সেই ফসফেটটা গিয়ে ফ্রুক্টোজের 1 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত হয়েছে। ফসফোহেক্সোকাইনেজ, এটা হচ্ছে উৎসেচকের নাম। এর সঙ্গে ম্যাগনেসিয়াম আয়নের কথাও লিখতে হবে কিন্তু। এরপর অ্যালডোলেজ নামক একটা উৎসেচকের সহায়তায় ফ্রুক্টোজ 1,6 ফসফেট, এটা 6টা কার্বন কন্টেন্ট করা একটা সাবস্টেন্স, এটা ভেঙে 2টো যৌগতে ভেঙে গেছে। এই 2টো যৌগই কিন্তু 3টে কার্বন কন্টেন্ট করে। কটা কার্বন? 3টে কার্বন, মানে যেটাকে আমরা ট্রায়োজ বলি। কি সেটা?
ডাইহাইড্রোঅক্সিঅ্যাসিটোন ফসফেট, আর একটা হচ্ছে 3-ফসফোগ্লিসারলডিহাইড। এই দুজনের মাঝখানে আমরা একটা রিভার্সেবল অ্যারো দিয়েছি, তার কারণ ডাইহাইড্রোঅক্সিঅ্যাসিটোন ফসফেট ফসফোগ্লিসারলডিহাইডেও কনভার্সন হতে পারে। তারপরে স্টেপ তৈরি হয়েছে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, অর্থাৎ 1 নাম্বার কার্বনে আবার একটা ফসফেট যুক্ত হয়েছে। কিন্তু কি করে যুক্ত হলো? এখানে NAD+ দেখো কনভার্সন হয়েছে NADH এ, তখনই একটা ইনঅর্গানিক ফসফেট 1 নাম্বার কার্বনের সঙ্গে যুক্ত হয়েছে, PI। কথাটার মানে কি? ইনঅর্গানিক ফসফেট। তারপরে গ্লিসারোকাইনেজ উৎসেচকের মাধ্যমে দেখো 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হলো, অর্থাৎ 1 নাম্বার কার্বন থেকে ফসফেট গ্রুপটা বেরিয়ে গেল। সেই বেরিয়ে গিয়ে কোথায় গেল? ADP সেই ফসফেটটাকে নিয়ে নিয়েছে, নিয়ে নিলে কটা হবে? তার মধ্যে আর 3টে ফসফেট থেকে গেল, তাই ATP তৈরি হয়ে গেল। তারপর কি তৈরি হবে? তারপর 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হলো। কোন উৎসেচকের সহায়তায়? সেটা হচ্ছে তোমার মিউটেজ নামক উৎসেচকের সহায়তায়। তারপর কি হবে? তারপর তৈরি হবে 2-ফসফোএনল পাইরুভিক অ্যাসিড। কিভাবে? এর থেকে H2O বেরিয়ে গিয়ে। উৎসেচকের নামটা কি? এনোলেজ। তারপর দেখো এই 2-ফসফোএনল পাইরুভিক অ্যাসিড থেকে ফসফেটটা আবার বেরিয়ে গেল। কে টেক আপ করলো? সেই ADP। সেই ADP টেক আপ করে ও নিজে আবার ATP তে কনভার্সন হয়েছে, আর আমরা পেয়ে গেলাম কি? আমাদের সেই পাওয়ার জিনিস, সেটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড। দেখো আমরা এই 3-ফসফোগ্লিসারলডিহাইড থেকে আমরা পেলাম একটা পাইরুভিক অ্যাসিড, কিন্তু এই ডাইহাইড্রোঅক্সিঅ্যাসিটোন ফসফেটও তো আবার এই ফসফোগ্লিসারলডিহাইডে কনভার্ট হতে পারে। সেই জন্য এটার জন্য যদি আমি একটা পাইরুভিক অ্যাসিড পাই, আবার এটার জন্য কটা পাবো? আবার একটা পাবো। অর্থাৎ একটা গ্লুকোজ থেকে আমরা কটা পাইরুভিক অ্যাসিড পাবো? 2টো পাইরুভিক অ্যাসিড পাবো। মানে এই যে স্টেপটা দুবার সংঘটিত হয় কিন্তু একটা গ্লাইকোলাইসিস পদ্ধতির সময়তেই, সেই কারণের জন্য আমরা কিন্তু এটাকে 2x1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড 2x3-ফসফোগ্লিসারিক অ্যাসিড এগুলো লিখতেই পারি, কারণ এইটার জন্য আমরা রিয়াকশন লিখেছি, এইটার জন্য কিন্তু এইটা মানে ডাইহাইড্রোঅক্সিঅ্যাসিটোন ফসফেটের জন্য সেম টাইপেরই তো রিয়াকশনটা হবে। এই পুরো পদ্ধতিটার নোটস আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি, তুমি কিন্তু খুব ইজি করে এই পদ্ধতিটাই লিখবে, অন্য কোনো বই থেকে লেখার দরকার নেই। এইটা লিখলে কিন্তু তুমি, আমি তোমায় গ্যারান্টি দিচ্ছি, তুমি 5-এ 5 মার্কস পাবে, আমি যেভাবে লিখতে বললাম সেইভাবে লিখলে। তাহলে গ্লাইকোলাইসিসের তাৎপর্যটা কি? এটা তোমায় লিখতে হবে কিন্তু লাস্টে। গ্লাইকোলাইসিসের তাৎপর্যটা হচ্ছে এই গ্লাইকোলাইসিস পদ্ধতিতে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, যেটা ফার্মেন্টেশন বা ক্রেবস চক্রের সহায়তায় কি তৈরি করে? ক্রেবস চক্রের সাবস্ট্রেট হিসাবে কাজ করে। মানে পরবর্তী সময় যে ক্রেবস চক্র হবে তার কিন্তু মানে বস্তু যেটা পাইরুভিক অ্যাসিড, সেটা কিন্তু গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় তৈরি হলো। আর এই পদ্ধতিতে 2টো অণু ATP কি হলো? ব্যয় হয়ে গেল, মানে উপরের দিকে যে রিয়াকশন গুলো গো। আর এখানে আমাদের রিয়াকশনটা দুবার হলো, আমরা দু জায়গায় ATP তৈরি হওয়া দেখেছিলাম, তাহলে দুবার রিয়াকশন গুলো হয়, তাহলে 2x2 মানে 4 ATP সংশ্লেষ হয়, তাহলে 4টে তৈরি হয়েছে আর 2টো আমরা খরচ করে ফেলেছি, তাহলে 4 - 2 হলে আমাদের কটা অণু তোমার ATP লাভ হয়? একটা গ্লুকোজ থেকে 2 অণু ATP ফর্মে। এটা কিন্তু আমরা ভালো করে মাথায় রাখবো। ক্লিয়ার? তাহলে আজকে আমরা যে পদ্ধতিগুলো পড়লাম সেগুলো থেকে এবার তোমাকে চলো কিছু হোমওয়ার্কের কোশ্চেন দিয়ে দিই। তার আগে তোমরা একটু কি লিখেছো দেখে নি। দেখো আমাদের সাহিদ NAD যেটা আমাদের সাইটোপ্লাজমের মধ্যে সব সময় উপস্থিত থাকে, সে তোমার রিয়াকশনে পার্টিসিপেট করে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে চলো আজকের জন্য আমি হোমওয়ার্কের কোশ্চেন গুলো দিই, এর পরের উইকে তার উপরই টেস্ট থাকবে। প্রথম কোশ্চেন লেখো, গ্যাসীয় বিনিময় বলতে কি বোঝো? গ্যাসীয় বিনিময় বলতে কি বোঝো?
তোমার হয়ে গেলে তুমি পার্সোনালি আমাদের যে হোয়াটসঅ্যাপের গ্রুপ সেখানে তোমরা পাঠিয়ে দিও, আমরা তোমাকে চেক করে দেবো এটা। কিন্তু হোমওয়ার্ক সবাইকে করতে হবে, কারণ পরের উইকে আমরা কিন্তু টেস্ট নেবো আগে। তারপরটা লেখো কোশ্চেন, শ্বসনের সংজ্ঞা লেখো। শ্বসনের সংজ্ঞা লেখো। শ্বসনের সংজ্ঞা লেখো। শ্বসনের সংজ্ঞা লেখো। তাহলে প্রথম কোশ্চেন আমরা বললাম গ্যাসীয় বিনিময় বলতে কি বোঝো। সেকেন্ড কোশ্চেন আমরা বললাম শ্বসনের সংজ্ঞা লেখো। তারপরের কোশ্চেন লেখো শ্বসনের গুরুত্ব লেখো। তারপরের কোশ্চেন শ্বসনের গুরুত্ব লেখো। তারপরের কোশ্চেন লেখো শ্বসন বস্তু বলতে কি বোঝো। শ্বসন বস্তু বলতে কি বোঝো। শ্বসন বস্তু বলতে কি বোঝো। তারপর লেখো শ্বসন স্থল বলতে কি বোঝো। শ্বসন স্থল বলতে কি বোঝো। তারপরের কোশ্চেন লেখো টিকা লেখো এনার্জি কারেন্সি। টিকা লেখো এনার্জি কারেন্সি। তারপরের কোশ্চেন লেখো টিকা লেখো শ্বসন অনুপাত। টিকা লেখো শ্বসন অনুপাত। তারপরের কোশ্চেন লেখো সবাত শোষণ ও অবাত শোষণের মধ্যে পার্থক্য লেখো। সবাত শোষণ এবং অবাত শোষণের মধ্যে পার্থক্য লেখো। লাস্ট কোশ্চেন লেখো গ্লাইকোলাইসিস পদ্ধতিটি বর্ণনা করো। গ্লাইকোলাইসিস পদ্ধতিটি বর্ণনা করো। আমি এক্ষুনি তোমাদের নোটসটা হোয়াটসঅ্যাপ তোমাদের গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু এই রিঅ্যাকশনটা এইভাবেই লিখবে। স্যার কোশ্চেনগুলো এই হচ্ছে আরেকবার আজকে বলুন না। আমাদের ক্লাস।